আমার সেই বয়সে একবার প্রেমে পড়ার ভীষণ ইচ্ছা হয়েছিল। সেই বয়সে, যে বয়সে ঠোঁটের ওপর কাঁচা কাঁচা গোঁফের দুর্গ জন্মায়, দাড়িতে দু এক গাছা ছাগলের চুল দেখা যায়, গলাটা একটু ভারী ভারী হয়, মানুষ পাকা পাকা কথা বলতে শেখে, সব জানতা হামবড়া ভাব, লঘুগুরু জ্ঞান শূন্য, সব কথাতেই এক কথা, জান আপনি কি বোঝেন, আপনি কি জানেন। সেই বয়স। প্রেমে পড়তে হলে একটি মেয়ে চাই, যে সেই মেয়ে হলে হবে না, সুন্দরী হওয়া চাই, টানা কাটা না হোক, দেখলে যেন প্রেমের উদয় হয়। নায়িকাদের বর্ণনা কত উপন্যাসে পেয়েছি, ছায়াছবির পর্দায় দেখেছি, চাঁদের আলোয় ঝিলিক ফুটেছে, গাছের ডালে নায়িকা গান গাইছে, ছবি কোকিল ডাকছে। আমার বন্ধু সুখেন সেই বয়সেই আমার চেয়ে অনেক বেশি পেকেছিল। হিন্দি সিনেমা দুমুড়ি চালে দেখত, ইংরেজি ছবির হিরোইনের নাম কণ্ঠস্থ ছিল, বুক পকেটে মেরিলিন মনরোর ছবি পুষত। সে এক ছেলে ছিল বটে। সুখেন বলেন, সব মেয়ে তো আর প্রেমে পড়ে না, যেমন ধর সকালে সর্দি হয় না, 9 মাসে 6 মাসে হয়তো একবারই হলো, কারোর আবার 12 মাসই সর্দি, সকাল হলো তো ফ্যাচর ফ্যাচর হাঁচি, একে বলে সর্দি ধাত। এরকম কারোর কাশি ধাত, কারোর পেট খারাপের ধাত, সেরকম কোনো কোনো মেয়ের প্রেমের ধাত থাকে, ধাত বুঝে এগোতে হয়। সে আমি কি করে বুঝবো ভাই? খোঁজ খবর নিতে হবে, অত সোজা চালু, ঘুরে ঘুরে বাজার দেয়, তারপর ছুট বুঝে মার্ক। রাস্তায় ঘাটে বাসে ট্রামে যেখানেই দেখবি কোনো মেয়ে তোর দিকে পটুস করে তাকিয়েছে, তুই ক্যাবলার মতো চোখ সরিয়ে নিবি না, তুইও তাকাবি কটমট করে, বড় বড় চোখে। মেয়েটা যদি আবার তাকায়, তোর চোখে চোখ পড়বে। চোখে জাদু থাকে জানিস না ভাই? কি জানো তুমি? চোখের ফাঁদে আটকে ফেলবি, চোখে হাসবি, চোখে চোখে বলবি, সুন্দরী তুমি আমার, তুমি আমার, সম্মোহিত করে ফেলবি। নিজেকে ভাববি অজগর, সামনে তোর হরিণী। তুই চোখ মারতে বলছিস? ও ভাই, অসভ্য ছেলের কাজ। তুই একটা গধ। চোখ মারা নয়, চোখে ভাবের খেলা। সুচিত্রা সেনের অভিনয় দেখেছিস? এই চোখে জল, এই চোখে হাসি, এই চোখে প্রেম, এই চোখে ঘৃণা, সব চোখে। চোখেই মনের প্রকাশ। তেমন ভাবে তাকাতে পারলে রয়্যাল বেঙ্গল ল্যাচ গুটিয়ে পায়ের তলায় লুটিয়ে পড়ে। ও ভাই, আমি পারবো না, আমার ক্ষমতায় কুলোবে না। আমি কি সুচিত্রা সেন? ধর্মরা, সুচিত্রা সেনের মতো অভিনয় ক্ষমতা? চোখের ভাষার কথা বলছি। বাড়িতে বড় আয়না আছে? তা আছে। আয়নার সামনে দাঁড়াবি, দাঁড়িয়ে চোখের ট্রেনিং শুরু করবি। ঘরে কাউকে ঢুকতে দিবি না। হাসবি, কাঁদবি, রাখবি, বলবি, চমকাবি, চমকে দিবি। মুখের কিন্তু কোনো পরিবর্তন হবে না, সব চোখে। চোখকে খেলাবি। এই হলো তোর প্রেমের প্রথম পার্ট। এইটা উতরে গেলে দ্বিতীয় পার্ট পাবে। মনে মনে ব্যাপারটা চিন্তা করে সুখেন ইয়ার্কি করছে বলে মনে হলো না। সত্যি তো, বশীকরণ বলে একটা ক্রিয়া অবশ্যই আছে। তা না হলে পাঁজিতে এত বিজ্ঞাপন থাকে কেন? জাদুকর পিসি সরকার হল শুদ্ধ লোককে হিপনোটাইজ করে কত খেলাই তো দেখিয়ে গেছেন। সেই সময়ের খেলা 9টার সময় 7টা বাজিয়ে ছেড়ে দিলেন। আমাদের পাড়ার কার্তিককে মেসমরাইজ করে গুণী ব্যক্তি নাম রেখে গেলেন কাকাতুয়া। বলেছিলেন ফিরে এসে ঠিক করে দেব। তিনি আর ফিরলেন না। সেই থেকে কার্তিক কাকাতুয়া। কাকাতুয়া বললে সাড়া দেয়, কার্তিক বললে সাড়া দেয় না। দুপুর বেলা বড় বৌদির ঘরে চোখের ট্রেনিং শুরু হলো। কেউ যেন আবার দেখে না ফেলে, তাহলে সব কেচে যাবে। বাড়িতে প্রাণীর সংখ্যা নেহাত কম নয়। দুপুরের দিকে খাওয়া দাওয়ার পর সবাই ধুঁকতে থাকে। বড় বৌদি নাক ডাকে,
আমার ছোট বোন পিয়া কলেজে চলে যায়। এই হলো সাধনার উপযুক্ত সময়। নিজের চোখ আগে কখনো আমি এমন করে দেখিনি। কেউ দেখেছেন কিনা সন্দেহ আছে। আমরা সাধারণত আয়নার সামনে দাঁড়াই, ঝট করে চুল আঁচড়াই, শট করে সরে আসি। এই একেবারে নিজের মুখোমুখি ফেস টু ফেস নিজেকে নিজে দেখা, কখনো প্রেমের দৃষ্টিতে, কখনো ঘৃণার দৃষ্টিতে, কখনো আমন্ত্রণের দৃষ্টিতে। আও না প্যার করে, লাভ করে, আও না। দুপুরটা কয়েকদিন এইভাবেই বেশ কাটলো, দৃষ্টিতে দৃষ্টি ঠেকিয়ে, নিজের সঙ্গে নিজে চোখে চোখে কথা বলে। হঠাৎ একদিন পিয়ার কাছে ধরা পড়ে গেল। আমি জানতুম না ধরা পড়ে গেছি। পিয়া কোন সময় পিছন থেকে দেখে সরে পড়েছে। মনে হয় একটু ভয়ও পেয়েছিল। চুপি চুপি বড় বৌদিকে বলেছিল, দাদা দুপুরবেলা তোমার ঘরে আয়নার সামনে দাঁড়িয়ে কি করে বলো তো? আমাদের পুষিটাকে আয়নার সামনে বসিয়ে দিলে ঠিক ওই রকম করে ফ্যাস ফোঁস থাবা মারা। বড় বৌদি বড় চালাক মেয়ে। দুপুরে বিছানায় পড়ে রইলেন মটকা মেরে। সাধন পথে বেশ কিছু দূরে গিয়েছি, একেবারে তন্ময়, চোখে চোখে হাসি চলছে। বৌদি বললেন, কি হচ্ছে? চমকে উঠেছিল, ধরা পড়ে গেছি, কি লজ্জা। বললুম, অভিনেতা হব তো তাই একটু চোখ সাজছি। সে আবার কি? লোকে তো গলা সাধে, চোখ সাদাটা কি জিনিস? আছে আছে, সে তুমি বুঝবে না বৌদি। কোনো রকমে পালাতে পারলে বাঁচে। ছাদের ঘরে পুরনো বইয়ের গাদা থেকে ছেঁড়া ছেঁড়া একটা বই পেল, ত্রটক সাধনা। 3-4 হাত দূরে দেওয়ালের গায়ে সবুজ একটা বিন্দু লাগিয়ে পদ্মাসনে বসে এক দৃষ্টিতে তাকিয়ে থাকো, যেন চোখের পলক না পড়ে। 5 সেকেন্ড, 10 সেকেন্ড, মিনিট, 1, 2, 5, 10 ঘন্টায় চলে যাও। তারপর দিনে তোমার চক্ষুদ্বয় যদি খেলবে, অলৌকিক দৃশ্যসমূহ চক্ষুর সম্মুখে ভাসিয়া উঠিবে, চরাচরে তোমার দৃষ্টি প্রসারিত হইবে। উজ্জীয়মান পক্ষের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকাইলে ভস্য হইয়া পড়িয়া যাইবে। যাহার দিকে তাকাইবে সেই তোমার বশীভূত হইয়া কুক্কুর কুক্কুরের ন্যায় পদপ্রান্তে পতিত হইবে, কম্পমান শাখার ন্যায়। ভজন করনা চাহিরে মনুয়া, সাধন করনা চাহিয়ে মনুয়া। সেই সাধনে এসা ফল হলো। একদিন রাস্তা দিয়ে 2টি মেয়ে চলেছে। একটিকে মনে বড় ধরে গেল, মনে হলো প্রেমের ধাত। সুখের যেন বলেছিল, সর্দির ধাত, কাশির ধাত, পেটের অসুখের ধাত। মিষ্টি নরম নরম চেহারা, অবাক জলপানের মতো মুখ, মা দুর্গার মতো চোখ, চুলে শাড়ি পরেছে, রাস্তায় যেন কাঁপন ধরেছে। ভ্রু চাপে নিহত কটাক্ষ বিশিক নির্মাত মর্ম ব্যথম সমর্থ কুটিল করত কর বিভার হপি মারুদ্দমম মহন্ত বদায়ঞ্চ তন্নিতনুতাং বিম্বধর রাগবন সদবৃত্ত স্তন মণ্ডল স্তব কৌথম প্রাণমর্ম প্রেরতি। টাটকা গীত গোবিন্দ ভুলকে ভুলকে বেরিয়ে আসতে লাগলো। হে সুন্দরী, তোমার নজরোं का तीर ভুরু ধনু ছিলে তিনি অমন আর মেরো না। আমার মর্ম ফেরে বেরিয়ে যাচ্ছে। তোমাকে দোষ দিচ্ছে না সুখী, এ তো তোমার পক্ষে খুবই স্বাভাবিক। তোমার কালো কুটিল কেশ আমাকে প্রায় মেরে ফেলেছে, এও স্বাভাবিক। তোমার বিশ্বফলতুল্য রাগযুক্ত অধর আমার মোহ উৎপাদন করেছে, তাতেও দোষের কিছু নেই। কিন্তু তোমার ওই সদবৃত্ত স্তনমণ্ডল কেন আমার প্রাণ নিয়ে এমন ছিনিমিনি খেলবে? আমি সইতে পারি না। না বলা কথা, মন নিয়ে ছিনিমিনি সইব না, সইব না। গীত গোবিন্দ আবৃত্তি করে ভীষণ সাহস এসে গেল। বলো বীর নয়, তাকাও বীর। কিভাবে তাকিয়েছিলাম জানি না। একটি মেয়ে আরেকটিকে বললে, দেখ ভাই, পাগলাটা তোর দিকে কিভাবে তাকিয়ে আছে। তারপর রাস্তায় ষাঁড় দেখে মেয়েরা যেভাবে হুটোপুটি করে পালায়, সেইভাবে দুজনে গলাগলি টলাটলি করতে করতে পালালো। একজনের পা থেকে চটি ছিটকে নর্দমায় পড়ে গেল।
অনেক দূরে গিয়ে তারা আরেকবার ফিরে তাকালো ভয়ে ভয়ে, যেন দেখছে ষাঁড়টা কত দূরে। মনে বড় ব্যথা পেল। আরো অবাক হলুম সবাই যখন বলতে লাগলো, চোখ রাঙাচ্ছ কেন? তোমার চোখ রাঙানির আমরা তোয়াক্কা করি না। হে, যার দিকে তাকাই তিনি একই কথা বলেন, চোখ পাকাচ্ছে কেন? মাথা ঠান্ডা করো, মাথা ঠান্ডা করো। গুরুজনের সঙ্গে কথা বলার সময় একটু সময় করে বলতে হয়। বড় বৌদির আয়নার সামনে দাঁড়িয়ে নিজেই চমকে উঠলাম। ই আবার কে রে? চোখ দেখলে তো মনে হয় এখনই গিয়ে উঠবে, ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয় গান। চোখের পাতা পড়ছে না, মনি দুটো পাথরের মতো স্থির। নিজেকে দেখে নিজেই ভয় পেয়ে যাচ্ছি। কান ধরে বলতে ইচ্ছে করছে, আর করবো না স্যার। চোখের ডাক্তার বললেন, এ কি করে এনেছো হে? একে বলে চোখ ঠিকরে যাওয়া। কি করে করলে এরকম? ভূত দেখলে এরকম হতে পারে? আমরা পড়ে এসেছি, দেখলুম এই প্রথম। তুমি বসো বসো। আউটডোরে কোনো পেশেন্ট কখনোই এমন খাতির পায় না। আমাকে চেয়ারে বসিয়ে অন্য রোগীদের বাইরে দাঁড় করিয়ে রেখে তিনি একের পর এক ছাত্র আর অন্যান্য ডাক্তারদের ডেকে এনে দেখাতে লাগলেন। এ রেয়ার কেস, পড়া ছিল, দেখা ছিল না। তারা আসেন, সামনে ঝুঁকে পড়ে দেখেন, চোখে যন্ত্র লাগান আর বলেন রেটিনা হুপ করে বেরিয়ে আসছে। ডাক্তারি ভাষা বোঝা যায় না। রেটিনা শব্দটা চেনা চেনা মনে হচ্ছে। হুপ শব্দ তো হনুমান করে, তার মানে কিছু একটা হনুমানের মতো লাফিয়ে বেরিয়ে আসার চেষ্টা করছে। চোখের পাওয়ার মাপতে মাপতে ডাক্তারবাবু বললেন, সত্যি করে বলো তো বাবা, কি করে এমন করলেন? ভূত নিশ্চয়ই দেখোনি? চোখের সামনে কাউকে কি খুন হতে দেখেছ? আগে ত্রটক সাধনা। সেটা কি বস্তু ভাই? পিশাচ সাধনার ধরনের কিছু? আগে না, দেওয়ালে সাঁটা একটা সবুজ বিন্দুর দিকে ঘন্টার পর ঘন্টা তাকিয়ে বসে থাকা। সর্বনাশ, একে বলে ফিক্সড আইবল সকেটে সেঁটে গেছে। এ দুর্বুদ্ধি তোমাকে কে দিলে? আগে প্রাচীন গ্রন্থ, সেটাকে পুড়িয়ে ফেলো। খবরদার ওসব আর ভুলেও পড়তে যাও না। এনো তোমার এই চশমার পাওয়ার, সঙ্গে গোটা তিনেক ব্যায়াম রইল। প্রথম, চোখ নাচানো, ডাইনে ঘোরাও, বাঁয়ে ঘোরাও, ও বলে তোলো, নিচে নামো। দ্বিতীয়, ব্লিঙ্কিং, অনবরত চোখ পিটপিট করো, নন স্টপ। তৃতীয়, কাপিং, হাতের তালু দু চোখে ঢেকে মাথা পেছনে হেলাও। আর শেষ উপদেশ, সুখে আছো তাই থাকো, ভূতের কিল খেতে যেও না, কেমন? চোখ বাঁচাতে শুরু হলো চোখের ব্যায়াম। চোখ ঘোরানো, চোখ নাচানো, চোখ পিটপিট, পাতা ফেলা আর খোলা। সুখের ঠিকই বলেছিল, চোখ বড় সাংঘাতিক জিনিস। সেই সময় বাজারে একটা গানও বেরিয়েছিল, বলা কি যায় সহজে, বুঝে নাও বুঝে নাও চোখের ভাষা। চোখ ওই রকম করতে করতে এমন মুদ্রাদোষ দাঁড়িয়ে গেল, সবসময় করেই চলেছি, অজান্তেই করে চলেছি। পিতৃবন্ধু বিধু জ্যাঠার মাথায় মাথায় 3 মেয়ে, সবকটি মেয়ে বেশ সুন্দরী। পিতৃদেব একদিন সকালে বললেন, বিধুবাবুর বাড়ি থেকে চট করে একবার গুপ্ত প্রেস 5টা নিয়ে এসে তো। বিধু জ্যাঠার বাড়িতে করোনাতেই দরজা খুলে দিল বড় মেয়ে রেখা। জিজ্ঞেস করলো, বিধু জ্যাঠা আছেন? বিধু জ্যাঠা। রেখা কেমন যেন থতমত খেয়ে গেল, আমতা আমতা করে বললেন, হ্যাঁ বাবা আছেন। রেখা পেছোতে শুরু করেছে, চোখে মুখে একটা ভয়, একটা কেমন যেন বিস্ময়ের দৃষ্টি। আমি এক পাও এগোইনি, দরজার বাইরেই দাঁড়িয়ে আছি। আমি বললুম, একবার ডেকে দাও তো। রেখা প্রায় ছুটে বাড়ির ভেতর চলে গেল। যেতে না যেতেই বিধু জ্যাঠা এলেন। পায়ে বিদ্যাসাগরী চটি, আদুর গা, সাদা মোটা পইতে বুকের এই পাশ থেকে ও পাশ চলে গেছে। চোখ দুটো ভাঁটার মতো লাল, বাজখাই গলায় বললেন, কি চাই? সাধারণত এইভাবে কথা বলেন না। অবাক হলো, বলল,
পাঁজি আছে পাঁজি? বাবা একবার চাইলেন। হ্যাঁ আচ্ছা ছোকরা বলে ঠাস করে গালে এক 82 শিক্ষার চড় হাঁকালেন। এ আবার কি? চড় আবার কবে থেকে পাঁজি হলো? কিচ্ছু বোঝার আগেই আমার হাত ধরে হিড়ির করে টানতে লাগলেন আর বলতে লাগলেন, চলো তোমার বাবার কাছে চলো। 3 মেয়ে রকে দাঁড়িয়ে বলতে লাগলো, অসভ্য ছেলে। বাড়ির সামনে হারাদম মুদি দোকানের টাটে বসে বসেই চেল্লাতে লাগলো, কি করেছে জ্যাঠামশাই, কি করেছে? আমি হাঁ হয়ে গেছি, অপরাধ জানলুম না, ফাঁসিতে চলেছি। বাবা বললেন, কি করেছিল বেতদা? জুতো পায়ে ঠাকুর ঘরে ঢুকেছিল? তার চেয়ে অনেক গর্হিত কাজ। চোখ দিয়ে আমার মেয়েদের অশ্লীল কামার তো ইঙ্গিত করেছে। রিট! ডিফেন্সের কোনো সুযোগই পেলাম না। কিল, চড়, ঝাঁটা, জুতো, লাঠি, মিনিট 10 শরীরের উপর দিয়ে ভূমিকম্প চলে গেল। বড় বৌদি এসে উদ্ধার করলেন। বড়দা বেরিয়ে এসে বললেন, কি হয়েছে কি? বাবার বিধু জ্যাঠা দুজনেই সমস্বরে আমার অপরাধ পেশ করলেন। বড়দা বললেন, ছি ছি, না জেনে শুনেই এত বড় একটা ছেলের গায়ে হাত তুললেন, সম্পূর্ণ নিরপরাধ একটা ছেলের গায়ে। জানেন না ও গুরুতর একটা চোখের অসুখে ভুগছে, মেজমিত্রের চিকিৎসায় আছে ও। দুজনেই সমস্যারে বললেন, হ্যাঁ। বলো কি? কই তোমরা তো আগে তো কিছু বলনি। সে 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 বিধু জ্যাঠা আমার পিঠে হাত বুলাতে বুলাতে বললেন, ক্ষমা করো বাবা, তুমি একবার আমার বাড়িতে চলো, আমরা সবাই মিলে তোমার কাছে ক্ষমা চাই। কাঁদো কাঁদো গলায় বললুম, আজ আমার আর যাওয়ার মতো অবস্থা নেই জ্যাঠামশাই। বিকেলের দিকে ভীষণ জ্বর এসে গেল। চোখ বুজে পড়ে আছি, সর্ব অঙ্গে বিস্ফোরণের মতো ব্যথা। বৌদি এসে কপালে হাত রেখে বললে, দেখো কে এসেছে তোমাকে দেখতে। চোখ খুলে দেখি রেখা। ভয়ে চোখ বুজিয়ে ফেললাম। যা দেখেছি তাই যথেষ্ট। এখনো হয়তো আমার চোখ সেইভাবেই নাচছে। আবার না জুতো খেতে হয়। বৌদি বললেন, তাকিয়ে দেখো কে এসেছে। আমি ইচ্ছে করে প্রলাপ বকতে লাগলো, না না, আমি আর যাবো না, আর পাজি আনতে যাবো না মা। রেখা ফোঁস করে কেঁদে উঠলো। বললে, বৌদি আমি দায়ী, কিছু হবে না তো, সেরে উঠবে তো। বৌদি বললেন, সারা শরীর বিষিয়ে উঠেছে, তাছাড়া বড় অভিমানী ছেলে, দেহের চেয়ে মনে বেশি লেগেছে। 4 বছর পর মুসৌরির এক হোটেলে আমি আর রেখা পাশাপাশি দাঁড়িয়ে, কাঠের মেঝের উপর আমাদের সুটকেস তখনও খোলা হয়নি। সামনে কাঁচের জানলা, সকালের রোদ হিমালয়ে সোনা খেলছে। রেখার কাঁধে আমার একটা হাত, রেখার একটা হাত আমার কোমরে, রেখার মাথা আমার কাঁধে। আমি বলছি, সেদিন জুতো খাইয়েছিলে, আজ অন্য কিছু খাওয়াও। রেখা বলছে, আজ যদি বাবা বেঁচে থাকতেন। আমি বলছি, আজ যদি দাদা বেঁচে থাকতেন। চারপাশ ঝাপসা হয়ে আসছে। দরজার কাছ থেকে হোটেল বয় বলছে, কফি মেম সাহেব। গল্পটি কেমন লাগলো তা কমেন্টে জানার অপেক্ষা অবশ্যই রইল। আমাদের সকলের তরফ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আর একটি গল্প নিয়ে আগামী সপ্তাহে। ভালো থাকবেন।